আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। বেশি দিন নয়, মাত্র 2 সপ্তাহ হলো তিনি ঠিক প্রধানমন্ত্রীর যে চেয়ারটি, সেই চেয়ারটি পরিচালনা করছেন তার প্রিয়জন এবং আপনজনদেরকে নিয়ে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি নিজের ইচ্ছায়, নিজের পছন্দে চলছেন, কারা উপদেষ্টা হবেন, কারা সচিব হবেন এবং গুরুত্বপূর্ণ পদ পদবিতে কারা বসবেন, এই পুরো জিনিসটি তিনি স্বাধীনভাবে করতে পারছেন। কোনো কারণে যদি ডক্টর ইউনূস ফেল করেন, পরাজিত হন, ব্যর্থ হন, আল্লাহ না করুক, প্রথমে নাউজুবিল্লাহ বলে নিচ্ছি, যদি এমন পরিস্থিতি হয় তাকেও শেখ হাসিনার মতো চলে যেতে হয়, পালিয়ে যেতে হয়, কিংবা এমন যদি হয় তিনি হঠাৎ করে আমেরিকা চলে গেলেন আর এলেন না, কিংবা ইতিপূর্বে তিনি যখন রাজনৈতিক দল করেছিলেন, এটাতে রেকর্ড রয়েছে, তার সঙ্গে অনেকে যোগদান করেছিলেন এবং তার উপর নির্ভর করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বললেন, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করব না, এটা ভুল হয়েছে। এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে জাতির কাছে মাপ চাইলেন। যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন, লাখ লাখ তরুণ, যাদের ঘাম, যাদের অশ্রু, চোখের জল, যাদের রক্ত একাকার হয়ে গেছে বাংলার জমিনে, এবং এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই গণঅভ্যুত্থান কাজ করছে। যদি কোনো তৃতীয় শক্তি আসে, যদি কোনো অশুভ শক্তি আসে, তাহলে এই লক্ষ লক্ষ তরুণের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হবে। আমরা যারা বড় বড় কথা বলছিলাম, আমাদেরকে জীবন্ত কবর দেয়া হবে। আমরা যারা দেশের মধ্যে আছি, জীবন্ত কবর। এখানে যাদেরকে এখন আইন আদালতে তোলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এটা তারা অনেক সৌভাগ্যবান। কিন্তু আগামীতে যদি আমরা পরাজিত হই, আমরা এই সুযোগটুকু পাবো না। বৃদ্ধি জড়িত, কাজী তাকে তেল মারা যাবে না, পুতুপুতু করা যাবে না তাকে নিয়ে। তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে, যাতে তার মনের কষ্ট না লাগে, এইভাবে কিছু কথা বলতে হবে। আমি শুরু করেছি, অনেকেই শুরু করেছেন, আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি, সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন। এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন, তার সফলতার কোনো সম্ভাবনা নেই। তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন। এক এক করে বলছি। তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরোজ শাহ তুগলক সিনড্রোম দেখা দিচ্ছে। 2014 সন থেকে এই সিনড্রোমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল। এখন সুলতান ফিরোজ শাহ তুগলকের যে সিনড্রোম, এটা কি? যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি, তার আশেপাশে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন, কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম, সবকিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে। কোথা থেকে কিভাবে কখন কোনটা ঘটছে আমরা টের পাচ্ছি না। এখন এই কাজগুলো তো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিতে হচ্ছে। চিফ জাস্টিস তিনি রিফাত সাহেবকে কি চিনতেন?
এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ লাভ করলেন, তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন। তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদ, এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সর্বনাশের জন্য আর উপকারের জন্য। এই দুজন মানুষ কি করে এলো? পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, এই তিনটি পদ কি করে এলো? তিনি কি আইজিকে চেনেন? তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চেনেন? বা র্যাবের যিনি ডিজিকে করা হয়েছে তাদেরকে চেনেন? যদি জেনে থাকেন তাহলে এদের সকল দায় দায়িত্ব নিতে হবে। পুলিশ কেন গত 15 দিন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারছে না? তার মধ্যে এখনো পর্যন্ত প্রো পিপল, সাধারণ আম জনতার সঙ্গে তার যে ইন্টারঅ্যাকশন, এটা স্বাভাবিক নয়। যেমন তিনি খুব আবেগের বশবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন, সেখানে যে কথাগুলো বলেছেন, সেখানে কান্না করার চেষ্টা করেছেন। তার পিছনে দাঁড়িয়ে জনৈক ছাত্র নেতা বা সমন্বয়ক, তিনি চোখ পিটপিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন। এই দৃশ্যগুলো আসছে। আমি মনে করি যে এই কাজগুলো তার আর করা উচিত হয় না। এর কারণ হলো প্রো পিপল, জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে জনগণের সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে। তিনি সেটা কখনো করেননি। ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার, যেটা বঙ্গবন্ধুর ছিল। আর যদি আপনি অভিনয় করতে চান তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না করাও ভালো। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাও কিন্তু সব অভিনয় করতে পারেননি। তিনি লাস্টে মেট্রো রেলে গিয়ে বা অন্যান্য জায়গাতে গিয়ে যে অভিনয় করার চেষ্টা করেছেন, এটি ধরা খেয়েছেন। তার যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি। তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন, মিস্টার তৌহিদ, ইটস ওকে, কিন্তু হি ইজ নট এ লিডার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যোগ্যতম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তৌহিদ সাহেবের চাইতে অনেক অনেক প্রগতিশীল। তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন, সিয়াটলে গিয়েছেন। কেন গিয়েছেন? তার কন্যার সন্তান হবে, তো তার কন্যার সন্তান হবে, এই জন্য তিনি সেখানে গিয়েছেন। এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে ফেলে দিয়ে চলে গেছেন। কাজে এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন, যিনি হামিম অর্থাৎ বিপদের বন্ধু নন। যদি তিনি ডক্টর ইউনূসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন, তাহলে ডক্টর ইউনূসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, তার দায়িত্ব এবং কর্তব্য, এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তার ছুটি দেওয়া ঠিক হয়নি। আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। বলছেন যে আমাকে বলতে গেলে যদি বলেন যে চলে যাব, তাহলে আপনার দরকারটা কি? কেন আপনার দরকার? আপনার এই পদ, আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে, আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে, কেন বলেন? আপনি আমাদেরকে সেবা করবেন, আমাদেরকে চলে যাবেন কেন? কেন আপনার এই হতাশা? কেন আপনার এই অদূরদর্শিতা? কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব? এই জায়গাগুলো ঝেড়ে ফেলে, ইউ আর এ লিডার, আপনি নেতা। আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন। ইউ আর এ লিডার। আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আপনার প্রতিপক্ষ জামাত, দেশের 18 কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসিয়েছে, তার বাইরে একটা বিশাল শ্রেণী, কম করে 5 থেকে 6 কোটি মানুষ, আওয়ামী লীগ যারা করে,
তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসড়ে নামানোর জন্য পথ পেতে বসে আছে। আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে, তারা তো আনন্দে লাফাবে, বগল বাজাতে থাকবে, ক্যাতকুত ক্যাতকুত করে বগল বাজাতে থাকবে। বগলের সাবান দিয়ে ছোট গেলে আমরা যেভাবে বগল বাজাতাম না শব্দ করে, এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মান্যবর প্রধান উপদেষ্টা স্বনির্বন্ধ অনুরোধ, ঘুরে দাঁড়ান। আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা, তারপরে ওই যে সমস্ত এগুলো ঠিক না। আপনি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এখন চুপ্পু সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে। আপনি মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিজ এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পড়তেন, এর সাথে আপনার ওই পাঞ্জাবি, পুরনো পাজামা, এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না, দেখতে খারাপ দেখায়। ইউ আর রিপ্রেজেন্টিং দ্য নেশন। আপনি সুন্দর করে নিজেকে প্রস্তুত করেন। অ্যাজ লং অ্যাজ আপনার ফুড যদি ভালো না হয়, আপনার মনে স্পৃহা জাগবে না, পোশাক যদি ভালো না হয়, এবং আপনি যদি পরিবেশ, যে চেয়ারে বসেন চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা ওইভাবে রাজস্বিকতা না আসে, রাজার চেয়ারে প্রজা বসে না, আপনি রাজার চেয়ারে বসে আছেন, রাজার চেয়ারে রাজার মতোই বসতে হয়। রাজা কখনো মানে ভয় পায় না, তাকে রাজদণ্ড হাতে নিয়ে রাজার মতোই সবকিছু চলতে হয়। তো এই যে লক্ষণগুলো বললাম, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার, কিন্তু যেহেতু আপনার সঙ্গে আমাদের অনেকের নিয়তি জড়িয়ে গেছে, কাজে এই কথাগুলো বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।